কলকাতায় উদযাপিত হলো তৃতীয় নমস্তে দিবস, থার্ড নমস্তে ডে সেলিব্রেশন। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইজ commemorating the third Namaste Day on July 14, 2026 at Kolkata, West Bengal. What does the letter E stands for in the acronym Namaste, representing this central welfare scheme? কেন্দ্রীয় সরকার 14 জুলাই 2026 তারিখে পশ্চিমবঙ্গের কলকাতায় তৃতীয় নমস্তে দিবস উদযাপন করল। এই কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্পের নামের সংক্ষিপ্ত রূপ নমস্তে এর ই অক্ষরটি দিয়ে আসলে কি বোঝানো হয়? এমপ্লয়মেন্ট, ইকোসিস্টেম, এম্পাওয়ারমেন্ট, ইরেডিকেশন। কারেক্ট আনসার ইজ অপশন বি, ইকোসিস্টেম। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই 2026 তারিখে তৃতীয় নমস্তে দিবস পালন করল। নমস্তে শব্দটির পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম। 2023 সালে যৌথভাবে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশ জুড়ে পরিচ্ছন্নতা কর্মী বা সাফাই কর্মীদের নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা। পশ্চিমবঙ্গের কলকাতার রবীন্দ্র সদনে দিব্য কলা মেলার সাথে মিলিয়ে এই প্রকল্পের মূল ফ্ল্যাগশিপ অনুষ্ঠানটি আয়োজন করা হলো। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল ভারতের সাফাই কর্মীদের সম্মান জানানো, যার মধ্যে নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার কর্মী, আবর্জনা সংগ্রহকারী এবং প্রাক্তন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার যারা হাতে করে মলমূত্র পরিষ্কার করেন তারা রয়েছেন। 2026 সালের প্রোগ্রেস অডিট থেকে জানা গেছে যে 89,248 জনেরও বেশি নর্দমা পরিষ্কারকারী কর্মী এবং 37,980 জন আবর্জনা সংগ্রহকারীকে এই ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় এনে সফলভাবে ভ্যালিডেশন এবং প্রোফাইল তৈরির কাজ শেষ করা হয়েছে। এটি সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক বা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট MOSJE এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স MOHUA যৌথভাবে বাস্তবায়ন করেছে। এটি 2023-24 অর্থবর্ষে চালু করা হয়েছিল এবং এর কাজের লক্ষ্যমাত্রা 2026 সালের মার্চ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাজেট: ভারতের 4,800টিরও বেশি আবাসন লোকাল বডিজ ULB বা পৌর সংস্থাকে কভার করতে মোট 349.70 কোটি টাকার আর্থিক বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর হাতে কলমে বর্জ্য পরিষ্কার করার প্রথা পুরোপুরি বন্ধ করতে এই নতুন প্রকল্পটি চালু করা হয়েছে। এটি মূলত আগের SRMS প্রকল্পটির জায়গায় নতুন ও উন্নত রূপে এসেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিচ্ছন্নতা কর্মীদের জীবনের নিরাপত্তা দেওয়া এবং তাদের জন্য বিকল্প ও সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। নতুন দিল্লির NSKFDC ন্যাশনাল সাফাই কর্মচারীজ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে এবং এর কাজের সার্বিক অগ্রগতি তদারকি করার মূল দায়িত্ব এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের উপরে ন্যস্ত রয়েছে। নোডাল এজেন্সি ন্যাশনাল সাফাই কর্মচারীজ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NSKFDC। লিডারশিপ: ডক্টর বীরেন্দ্র কুমার, কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী। বাজেট কত? 349.70 কোটি টাকা। মূল লক্ষ্য কি? প্রোফাইল ভ্যালিডেশন, PPE কিট বিতরণ এবং আয়ুষ্মান ভারত ABPMJY স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া। হাইলাইটস: 2026 সালের মধ্যে 76,000-এরও বেশি কর্মীকে স্বাস্থ্য বিমা দেওয়া এবং 87,037টি PPE কিট বিতরণের মাইলফলক অতিক্রম করা হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের ঋণের সুবিধা দিয়ে আধুনিক পরিষ্কার করার যন্ত্রপাতি কেনার টাকা দেওয়া হয়, যাতে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া যে কোনো বিপজ্জনক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি জরুরি সাড়া প্রদানকারী দল বা এমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন টিম বা ইউনিট গঠন করা বাধ্যতামূলক করা হয়েছে, যাদের কাছে বিশেষ সুরক্ষার সরঞ্জাম থাকবে। আচ্ছা, নমস্তে স্কিমকে, যেটা স্যানিটেশন এবং স্যানিটেশন ইকোসিস্টেম রিলেটেড, এটাকে টেক্সটাইল বা বস্ত্র শিল্পের PM মিত্রা স্কিম কিংবা রূপান্তরকামী এবং ভিক্ষাবৃত্তিতে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের যে স্মাইল স্কিম, তার সঙ্গে গুলিয়ে ফেলা চলবে না। ডেটা ক্লাসিফিকেশন প্রশ্নের ক্ষেত্রে মনে রাখতে হবে
2026 সালের বর্ধিত রোল আউট ফেজে আবর্জনা সংগ্রহকারীদেরও আনুষ্ঠানিকভাবে এই ভ্যালিডেশন ম্যাট্রিক্সে যুক্ত করা হয়েছে। এর ফলে এই স্কিমের পরিধি শুধুমাত্র ভূগর্ভস্থ নর্দমা নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। নেক্সট হচ্ছে ইপিএফও অ্যামনেস্টি স্কিম 2026, বেসরকারি পিএফ ট্রাস্টের বৈধকরণ বা আইনি স্বীকৃতি প্রদান। Under the newly launched EPFO Amnesty Scheme 2026, eligible private provident fund PF trust can obtain retrospective regularization under which section of the Employees Provident Funds and Miscellaneous Provision Act 1952। সদ্য চালু হওয়া ইপিএফও অ্যামনেস্টি স্কিম 2026-এর অধীনে যোগ্য এবং বেসরকারি প্রভিডেন্ট ফান্ড পিএফ ট্রাস্টগুলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট 1952 এর কোন ধারা বা সেকশনের অধীনে বৈধকরণ বা নিয়মিতকরণের সুবিধা পেতে পারেন? সেকশন 10, সেকশন 14, সেকশন 17, সেকশন 21। অপশন ইজ সেকশন 17। স্কিমটি কে চালু করেছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও অ্যামনেস্টি স্কিম 2026 চালু করেছে। এই স্কিম বা প্রকল্পের আওতায় 1952 সালের ইপিএফ এবং এমপি অ্যাক্টের 17 নম্বর ধারা এবং 2020 সালের সামাজিক সুরক্ষা কোডের 143 নম্বর ধারার অধীনে পূর্ববর্তী সময় থেকে ছাড়, যেটাকে রেট্রোস্পেক্টিভ এক্সামশন বলা হয়, সেটা দেওয়া হচ্ছে। এর ফলে বেসরকারি মালিকাধীন ট্রাস্টগুলো দেশের সংশোধিত কর কাঠামোর সাথে সহজেই নিজেদের মানিয়ে নিতে পারবে। এটি নিয়োগকর্তাদের দ্বারা পরিচালিত বেসরকারি পিএফ ট্রাস্টগুলোকে 6 মাসের একটি সময়সীমা দিচ্ছে। এই বিজ্ঞপ্তিটি 29 জুন 2026 থেকে কার্যকর করা হয়েছে, যার ফলে এর শেষ সীমা হচ্ছে 2026 সালের ডিসেম্বর মাস। এই স্কিমটি মূলত সেই সব প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে যারা নিজস্ব পিএফ ট্রাস্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 আয়কর আইন এর অধীনে স্বীকৃতি বা অনুমোদন পেয়েছে, কিন্তু সরকারের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ছাড়ের নোটিফিকেশন বা ফর্মাল এক্সামশন নোটিফিকেশন পায়নি। বকেয়া টাকা, ক্ষতিপূরণ এবং সুদের জন্য যেসব কমপ্লায়েন্স বা আইনি মূল্যায়ন আটকে রয়েছে সেগুলোকে নির্দিষ্ট শর্তে প্রত্যাহার বা সম্পূর্ণ মকুব করা হবে। এই স্কিমটির অথরিটি হচ্ছে কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনে ইপিএফও দ্বারা পরিচালিত। ফাইন্যান্স অ্যাক্ট 2026-এর কাঠামোগত আপডেটের পর গেজেট নোটিফিকেশন GSR 525E এর মাধ্যমে এটি চালু করা হয়েছে। এটি মাত্র 6 মাসের জন্য একটি ওয়ান টাইম অপরচুনিটি। এটি সংশ্লিষ্ট বেসরকারি ট্রাস্টটি যেদিন তৈরি হয়েছিল ঠিক সেই শুরুর দিন থেকে ট্রাস্ট নিয়মিতকরণ বা রেগুলারাইজেশন করার সুবিধা দেবে। এই স্কিমে অংশ নেওয়ার আবেদনটি ইমেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল ডেস্কের rc.exemption@epfindia.gov.in এ পাঠাতে হবে। নোডাল বডিজ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা অর্গানাইজেশন ইপিএফও কোথায় অবস্থিত? নতুন দিল্লি, ভারত। কোন অ্যাক্টের আন্ডারে বা কোন নিয়মের আন্ডারে এটি সংগঠিত? ইপিএফ অ্যান্ড এমপি অ্যাক্ট 1952। আচ্ছা, কী টাইপের ছাড় দেওয়া হয়েছে? ন্যূনতম কর্মচারী সংখ্যা, ফান্ডের সাইজের নিয়ম এবং আগের 3 বছরের কমপ্লায়েন্সের বাধ্যবাধকতা মকুব করা হয়েছে। মূল সুরক্ষা, যোগ্য আবেদনকারীদের জন্য অতীতে নেওয়া জরিমানার চূড়ান্ত নির্দেশগুলোকে আইনিগতভাবে প্রথম থেকেই বাতিল বা ভয়েড অ্যাব ইনিশিও বলে গণ্য করা হবে। ফাইন্যান্স অ্যাক্ট 2026-এর নিয়ম বদলে বলা হয়েছে যে ভবিষ্যতে ইনকাম ট্যাক্সের স্বীকৃতি কেবলমাত্র সেই সব পিএফ ট্রাস্টই পাবে যাদের সেকশন 17-এর অধীনে আনুষ্ঠানিক সংবিধিবদ্ধ ছাড় বা এক্সামশন রয়েছে। এই অ্যামনেস্টি স্কিমটি একটি সেতু হিসেবে কাজ করছে, যা কর্মচারীদের রিটায়ারমেন্ট ফান্ডকে হঠাৎ কোনো বাণিজ্যিক ট্যাক্সের বোঝা থেকে রক্ষা করবে। কিছু জিনিস মনে রাখা দরকার যে এক্সেমটেড পিএফ ট্রাস্ট যেখানে অনুমোদিত ট্রাস্টের মাধ্যমে বেসরকারি নিয়োগকর্তারা নিজেরাই ইপিএফও ফান্ড পরিচালনা করে, এবং আনএক্সেমটেড কোম্পানিজ যেসব কোম্পানি সরাসরি কেন্দ্রীয় সরকারের ইএফও সিস্টেমে প্রতি মাসে কর্মচারীদের টাকা ট্রান্সফার করে। এক্সেমটেড পিএফ ট্রাস্ট আর আনএক্সেমটেড কোম্পানিজ এদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটাই এটা।
জরিমানা থেকে ছাড় কেবল তখনই মিলবে যদি কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়া সুদের হার ইপিএফও এর নির্ধারিত বেসলাইনের সমান বা তার থেকে বেশি হয়। আহমেদাবাদ মেড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফর ট্রি প্ল্যান্টেশন। গাছ লাগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলো আহমেদাবাদ। On July 12, 2026, the Ahmedabad Municipal Corporation AMC broke a Guinness World Record by planting 3.61 lakh saplings in a single hour, which specific afforestation technique was utilized to achieve this intensive urban dense plantation. গত 12 জুলাই 2026 তারিখে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এএমসি মাত্র 1 ঘন্টায় 3.61 লক্ষ চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে বা গড়েছে। শহরের বুকে এই ধরনের অতি ঘন বনায়ন করার জন্য কোন বিশেষ টেকনিক বা পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? অ্যাগ্রোফরেস্ট্রি মেথড, মিয়াওয়াকি মেথড, টুঙ্গা ফরেস্ট্রি মেথড, সিড বল ডিসপার্সাল মেথড, সিড বল ডিসপারশন টেকনিক। কারেক্ট আনসার ইজ অপশন বি, মিয়াওয়াকি মেথড। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এএমসি 12 জুলাই 2026 তারিখে ঠিক 60 মিনিটে 3.61 লক্ষ বা 3,61,000 চারা গাছ রোপণ করে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এটি কোথায় হয়েছে না গোটা গোধাবি খালের উপকণ্ঠে ভাদাজ নামক এলাকায় এই মেগা ড্রাইভের আয়োজন করা হয়েছিল। লোকেশনটা কি? গোটা গোধাবি খালের উপকণ্ঠে ভাদাজ। এই কাজে কারা অংশ নিয়েছিল? এনসিসি ক্যাডেট, ছাত্রছাত্রী এবং পৌর আধিকারিক সহ 25,000-এরও বেশি স্বেচ্ছাসেবক বিশাল 76,000 বর্গমিটার জমিতে এই বৃক্ষরোপণ অভিযানটি চালায়। স্থানীয় শহরের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে এই মেগা ক্যাম্পেইন 35টি ভিন্ন ভিন্ন স্থানীয় বা দেশীয় প্রজাতির চারা গাছ লাগানো হয়েছে। এই প্রজেক্টটি আসাম বন দপ্তরের আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে, যারা 2023 সালের সেপ্টেম্বরে 1 ঘন্টায় 3,31,929টি গাছ লাগিয়েছিল। এই অভিযানে জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি তৈরি করা অতি ঘন মাল্টি লেয়ার্ড আরবান বনায়ন পদ্ধতি মিয়াওয়াকি পদ্ধতি, যেটাকে মিয়াওয়াকি পদ্ধতি বলা হচ্ছে, ব্যবহার করা হয়েছিল। এই পদ্ধতিতে স্থানীয় প্রজাতির গাছগুলোকে খুব কাছাকাছি রোপণ করা হয়, যার ফলে সাধারণ কমার্শিয়াল প্ল্যান্টেশনের চেয়ে গাছগুলো 10 গুণ পর্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। কর্তৃপক্ষ বা অথরিটি গুজরাট সরকারের সহযোগিতায় আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এএমসি অত্যন্ত নিখুঁতভাবে এই কাজ পরিচালনা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিশন 5 মিলিয়ন ট্রিজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় স্তরের এক পেড় মা কে নাম ক্যাম্পেইনের অধীনে এটি চালু করা হয়েছে। এই যে প্রকল্পটি, এটি গান্ধীনগর লোকসভা কেন্দ্রের মধ্যে 1.25 কোটি গাছ লাগানোর সবুজায়ন পরিকল্পনার সাথে এই লক্ষ্যটি সংযুক্ত। গত 3 বছরে আহমেদাবাদের ঝুলিতে আসা এটি 5ম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। অবস্থান আহমেদাবাদ, গান্ধীনগর, গুজরাট। প্রধান নেতৃত্বে কে ছিল? ভূপেন্দ্র পটেল গুজরাটের মুখ্যমন্ত্রী এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সাংসদ। লোকসভা আসন 26টি এবং রাজ্যসভা আসন 11টি। গুজরাট রাজ্যের প্রতিনিধিত্ব। গোটা গোধাবি ক্যানাল সিস্টেমের ঠিক পাশে এই প্রজেক্টটি করা হয়েছে। সরাসরি লক্ষ্য হচ্ছে শুধুমাত্র এএমসি এলাকার মধ্যে 50 লক্ষ গাছ এবং সমগ্র রাজধানী অঞ্চলে 1.25 কোটি গাছ লাগানো। টেকনিক্যাল কোর। মিয়াওয়াকি পদ্ধতিতে প্রতি বর্গমিটারে 3 থেকে 4টি স্থানীয় চারা গাছ রোপণ করা হয়, যা প্রথাগত বাগান বা বনায়ন পদ্ধতি ল্যান্ডস্কেপিং থেকে আলাদা। সূর্যালোক পাওয়ার জন্য গাছগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হওয়ায় এরা খুব দ্রুত উপরের দিকে বৃদ্ধি পায়। এটি একটি মাল্টি লেয়ার্ড ক্ষুদ্র জলবায়ু ইকোসিস্টেম তৈরি করে, যা স্থানীয় পাখিদের আকর্ষণ করে, মাটির আর্দ্রতা ধরে রাখে, শহরের তাপমাত্রা কমায় এবং বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধূলিকণা ফিল্টার করতে সাহায্য করে। এক ঘন্টার এই রেকর্ডটিকে একদিনের বা 24 ঘন্টার সর্বোচ্চ গাছ লাগানোর রেকর্ডের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, দুটি কিন্তু আলাদা। 2024 সালে 24 ঘন্টার মধ্যে 1.1 মিলিয়ন বা 11 লাখ চারা গাছ লাগিয়ে উত্তরপ্রদেশের ইন্দোর প্রথম স্থান দখল করেছিল, একটা রেকর্ড করেছিল। মিয়াওয়াকি পদ্ধতিটি শুধুমাত্র দেশীয় স্থানীয় প্রজাতির উপর জোর দেয়।
ইকোলজি সংক্রান্ত প্রশ্নের অপশনে যদি ইউক্যালিপটাস বা অ্যাকাশিয়ার মতো বিদেশি কাঠের গাছের উল্লেখ থাকে তবে উত্তরটা কিন্তু ভুল হবে। মানে মিয়াওয়াকি পদ্ধতিতে আমরা কিন্তু শুধুমাত্র দেশীয় বা স্থানীয় প্রজাতির গাছগুলোর উপরেই আমরা অ্যাপ্লাই করতে পারবো, বিদেশি গাছের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। ইউপি মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা 2026। আন্ডার দ্য মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা implemented by the Uttar Pradesh government, what is the maximum financial subsidy provided to farmers for installing solar fencing to protect crops from stray animals? উত্তরপ্রদেশ সরকার দ্বারা বাস্তবায়িত মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনার অধীনে খামার বা ফসলের জমিকে চারণ পশুদের হাত থেকে রক্ষা করতে সোলার ফেন্সিং বা সৌর বেড়া দেওয়ার জন্য কৃষকদের সর্বোচ্চ কত শতাংশ আর্থিক ভর্তুকি দেওয়া হয়? 50% অফ দ্য কস্ট আপ টু 1.20 lakh per kilometer, 60% of the cost up to 1.43 lakh per kilometer, 75% of the cost up to 1.80 lakh per kilometer, 80% of the cost up to 2 lakh per kilometer. Correct answer is option B, 60% of the cost up to 1.43 lakh per kilometer. উত্তরপ্রদেশ সরকার তাদের রাজ্যের সমস্ত দ্যাট ইজ 75টি জেলায় মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনার পরিধির বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো সৌরশক্তি চালিত বেড়ার মাধ্যমে গবাদি পশু, নীলগাই এবং বুনো শুয়োরের কারণে ফসলের ক্ষয়ক্ষতি বন্ধ করা। এই সৌর বেড়াটি একটি মৃদু এবং তীক্ষ্ণ কিন্তু মারাত্মক নয় 12 ভোল্টের কারেন্ট সরবরাহ করে, যা কোনো আঘাত বা মৃত্যু না ঘটিয়ে পশু পাখিদের কেবল সাময়িকভাবে চমকে দেয় এবং দূরে সরিয়ে দেয়। এই স্কিমটি সাধারণ ক্যাটাগরির কৃষকদের ফসলের জমির চারপাশে সৌর বেড়া লাগানোর জন্য 60% স্ট্যান্ডার্ড সাবসিডি বা ভর্তুকি প্রতি কিলোমিটারের সর্বোচ্চ 1.43 লক্ষ টাকা পর্যন্ত দেয়। এই স্কিমটি রাজ্যকে 5.1% কৃষি বৃদ্ধির হার অর্জনে সহায়তা করবে। আবেদন করার জন্য কৃষকদের নামে ন্যূনতম 0.5 হেক্টর কৃষি জমি থাকতে হবে। এটি সরাসরি উত্তরপ্রদেশ সরকারের কৃষি দপ্তর দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পটি প্রথমে বুন্দেলখণ্ডে একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও পরে পুরো রাজ্যে কাঠামোগতভাবে ছড়িয়ে দেওয়া হয় বা হচ্ছে। এটি 2026-27 অর্থবর্ষে প্রকল্পটি পুরোদমে চলছে এবং এর বুকিং ডিজিটাল টোকেন ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই স্কিমের আনুষ্ঠানিক সম্প্রসারণের পর থেকে 2 লক্ষেরও বেশি কৃষক এতে নাম নথিভুক্ত করে উপকৃত হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের অফিসিয়াল পোর্টাল স্কিমস ইন ইন্ডিয়া ইউপি এগ্রিকালচার নাম এর মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট রাজ্যকে উত্তরপ্রদেশ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল হচ্ছে আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের লোকসভা সিট হচ্ছে 80টা এবং রাজ্যসভা সিট হচ্ছে 31টা। সাবসিডি ম্যাট্রিক্স সাধারণ 60%, সর্বোচ্চ 1.43 লক্ষ টাকা পার কিলোমিটার। আর SC/ST কৃষকদের জন্য আরও বেশি হারে ভর্তুকি দেওয়া হচ্ছে। মূল শর্ত কি? ন্যূনতম 0.5 হেক্টর জমির মালিকানা প্রমাণ করার জন্য অফিসিয়াল খতিয়ান বা জমির রেকর্ড প্রয়োজন। এই সিস্টেমটি একটি লোকাল সোলার এনার্জাইজারের ব্লকের উপরে নির্ভর করে। এটি সৌরশক্তিকে একটি উচ্চ ভোল্টেজ কিন্তু কম কারেন্টের পালস 12 ভোল্টে রূপান্তরিত করে এবং সীমার তারের বেড়ায় সরবরাহ করে। কোনো পশু যখন এই তারের সংস্পর্শে আসে তখন সে একটি তীক্ষ্ণ কিন্তু মারাত্মক নয় তীক্ষ্ণ শক পায় এবং পালিয়ে যায়। এই বেড়াটি কৃষকদের সতর্ক করার জন্য একটি স্থানীয় সাইরেনও বাজিয়ে তোলে। এই প্রকল্পটিকে PM ফসল বীমা যোজনার সঙ্গে গুলে ফেললে চলবে না। PM ফসল বীমা যোজনায় ফসল নষ্ট হওয়ার পরে সরকার আর্থিকভাবে বীমা প্রদান করে বা টাকা পয়সা প্রদান করে। ক্ষেত সুরক্ষা যোজনা হচ্ছে একটি ফিজিক্যাল ও প্রতিরোধমূলক পরিকাঠামো প্রকল্প। চিরাচরিত বা সাধারণত উচ্চ ভোল্টেজের কাঁটাতারের বেড়া যা বন্যপ্রাণীদের আহত করতে পারে তা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে আবেদনকারী সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত হবেন। ডিজিটাল ইন্ডিয়ার 11 বছর গ্রামীণ জীবিকাগুলোকে সচল এবং শক্তিশালী করছে ESRS। As part of the 11th anniversary milestone of the Digital India mission in July 2026, the ESRS digital platform was highlighted for transforming rural livelihoods. Which nodal agency developed this government-backed digital marketplace?
2026 সালের জুলাই মাসে ডিজিটাল ইন্ডিয়া মিশনের 11তম বার্ষিক উপলক্ষে গ্রামীণ জীবিকা বদলে দেওয়ার জন্য ই-সারাস ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। সরকারি সাহায্যপ্রাপ্ত এই ডিজিটাল মার্কেট প্লেসটি কোন নোডাল এজেন্সি তৈরি করেছে? ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন ডিআইসি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এসআইডিবিআই, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট NABARD, NABARD. Correct answer is option B, Digital India Corporation or DIC. মাইলস্টোন, ডিজিটাল ইন্ডিয়ার 11 বছর পূর্তি উপলক্ষে জুলাই 2026-এ ই-সারাস গ্রামীণ ও নারীদের দ্বারা পরিচালিত ব্যবসা বাণিজ্যের রূপান্তর ঘটাচ্ছে। এটি 8.99 কোটিরও বেশি SHG বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের 1400টিরও বেশি গ্রামীণ পণ্যের একটি মার্কেট প্লেসের সঙ্গে সংযুক্ত করে। বড় বাজারে পৌঁছানোর জন্য এটিকে ONDC এর সঙ্গে যুক্ত করা হয়েছে এবং 800 জনেরও বেশি পাইকারি ক্রেতা বা বাল্ক বায়ার এতে সহায়তা করছে। এটি লাখপতি দিদি উদ্যোগকে সমর্থন করে, যার লক্ষ্য 2029 সালের মধ্যে 6 কোটি সুবিধাভোগীর কাছে পৌঁছানো। অথরিটি এটি MEITY এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রক মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট MORD দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। সময়সীমা: এর ওয়েব প্ল্যাটফর্মটি 28 অক্টোবর 2022-এ এবং অ্যাপটি 28 জুন 2023-এ চালু করা হয়েছিল। এর মধ্যে উমাং অ্যাপ, পাওয়ার বাই এবং ভাসিনী এর মতো আধুনিক ফিচার এই অ্যাপটির মধ্যে যুক্ত করা হয়েছে। এটি আগেকার ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মেলাকে প্রতিস্থাপন করে সারা বছর ব্যবহারের উপযোগী একটি ডিজিটাল মার্কেট প্লেস এনে দিয়েছে। নোডাল ফ্রেমওয়ার্ক: NRLM, ডেভেলপার DIC অ্যান্ড মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট MORD, DIC এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রক বা MORD, SHG ওমেন এন্টারপ্রাইজ। আচ্ছা, কাদের টার্গেট করে এটা বানানো হয়েছে? স্বনির্ভর গোষ্ঠী বা SHG। ভেরিফিকেশন সিস্টেম লোক ওয়েস ইকোসিস্টেমের মাধ্যমে নিরাপদ অনবোর্ডিং বা অন্তর্ভুক্তি। টেক ফিচার কিনা মাল্টিলিঙ্গুয়াল ভাসিনী অ্যান্ড ONDC লিস্টিং। ই-সারাস গ্রামীণ উৎপাদকদের কাঁচামাল বিক্রি করার বদলে মিলেট জাতীয় খাবার এবং হস্তশিল্পের মতো উচ্চ মূল্যের ও প্যাকেটজাত পণ্য বিক্রির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ONDC এবং লোক ওয়েস এর সঙ্গে যুক্ত থাকার কারণে এই সমস্ত উদ্যোক্তারা নিরাপদে বড় বাজারে বা অনলাইন মার্কেটে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ পান। ই-সারাস একে GEM পোর্টালের সঙ্গে গুলিয়ে ফেলা চলবে না। ই-সারাস যেটা বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কাস্টমার ডাইরেক্ট সংযোগ রক্ষা করে, এবং GEM পোর্টাল যেটা আছে গভর্নমেন্টের, সেটা হচ্ছে গভর্নমেন্ট মার্কেট প্লেস। এটি সরকারি কেনাকাটার প্ল্যাটফর্ম, এর সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এছাড়া মনে রাখতে হবে যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় লোক ওএস এর মাধ্যমে।